এসএলএসটি ফ্রেশ রিক্রুটমেন্ট 2025 তখন থেকে এই ফ্রেশ রিক্রুটমেন্টের কথাটা এসেছে, তখন থেকেই এই ফ্রেশ রিক্রুটমেন্ট কথার অর্থ কী সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আসছে। এক পক্ষে যারা চাকরি হারিয়েছেন তাদের কাছেও প্রশ্ন যে এই ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কি ফ্রেশাররাও অংশগ্রহণ করবেন নাকি কেবল তারাই অংশগ্রহণ করবেন। আবার একইভাবে ফ্রেশারদের কাছে এটা একটা দাবি, এটা একটা তাদের বিশ্বাস যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশাররাও অংশগ্রহণ করবে। শুধু বিশ্বাস বললে ভুল হবে, এখানে কিন্তু যুক্তিসঙ্গত ন্যায়গতভাবেই কিন্তু বিভিন্ন বিচারপতি থেকে শুরু করে অর্থাৎ প্রাক্তন বিচারপতি এবং সেই সঙ্গে এই কেস যারা লড়ছিলেন ফিরদৌস শামীম, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক আইনজীবীরাও কিন্তু বলছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশাররাও অংশগ্রহণ করবেন। কিন্তু বিভিন্ন দর্শক বন্ধু, বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু বলছেন যে না, এখানে ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু ফ্রেশাররা অংশগ্রহণ করতে পারবেন না। সেই সময় অর্থাৎ 2016 যে 22 লক্ষ ক্যান্ডিডেট এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই সময় তারাই কেবল এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এখন উভয় পক্ষের কথাই কিন্তু প্রত্যেকটাই যুক্তিযুক্ত, প্রত্যেকটাই ন্যায়সঙ্গত, প্রত্যেকের কথার মধ্যেই কিন্তু তথ্য রয়েছে, তাই কারোর কথাই কিন্তু ফেলে দেওয়া যায় না। কেননা এখনও পর্যন্ত ফাইনাল যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান, ফাইনাল যে পরীক্ষার দামামা সেটা কিন্তু এখনও বেজে ওঠেনি। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা যেটা ভাবছি যে 26,000 ভ্যাকেন্সি মানে অনেক ভ্যাকেন্সি, তা কিন্তু নয়। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন 23 এপ্রিল প্রথম প্যানেল বাতিল করলেন সুপ্রিম কোর্ট থেকে, তখন কিন্তু তিনি সরাসরি জানিয়েছিলেন আমাদের লক্ষাধিক ভ্যাকেন্সি রয়েছে। সেটাই কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটু যদি আমরা খেয়াল করি। রাজ্য জুড়ে এসএলএসটি শূন্যপদ অনেক রয়েছে। যেমন দেখুন, একটু লিস্ট আকারে যদি দেখি যে মাদ্রাসা শিক্ষক হিসেবে 10,000 ভ্যাকেন্সি রয়েছে, প্রাথমিক শিক্ষক 1,90,085টার মতন ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক শিক্ষকে রয়েছে 1,39,295টার মতন ভ্যাকেন্সি, উচ্চ মাধ্যমিক তথা এইচএস স্কিলে রয়েছে 23,711টি শূন্যপদ, প্রধান শিক্ষক পদে শূন্যপদ রয়েছে 5,824, আর শিক্ষাকর্মী পদে রয়েছে 29,235। তাহলে এগুলো টোটাল হলে কত হচ্ছে সেটা আপনারা নিজেরা একটু হিসাব করুন, তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এই মুহূর্তে কত ভ্যাকেন্সি রয়েছে আর কী কারণেই বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই বলছেন যে আমার এতগুলো করে ভ্যাকেন্সি রেডি রয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে টোটাল ভ্যাকেন্সিগুলোকে এখানে কাজে লাগানো হয় তাহলে কিন্তু এই পুরনো কারা অংশগ্রহণ করবেন, নতুনরা কেন অংশগ্রহণ করবে না, বা নতুনরা কেন এখানে অংশগ্রহণ করবেন, এটাই তো পুরনোদের জন্যই হচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে সেই 2016 ভার্সেস 2016 থেকে 25, এই দ্বন্দ্বটা কিন্তু আর থাকে না, এই প্রশ্নগুলোও থাকে না। একদিকে কিন্তু ওবিসি ম্যাটার সুপ্রিম কোর্টে হ্যাঙ্গিং অবস্থা রয়েছে, যে কারণে পশ্চিমবঙ্গে বর্তমানে যে কোনো চাকরি কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে না। কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশের জন্যই এবার এসএলএসটি হতে চলেছে। সেই এসএলএসটিতে যদি নতুনরা অংশগ্রহণ করতে না পারেন তাহলে তার থেকে দুঃখদায়ক বিষয় কিন্তু আর কিছু হতে পারে না। যে কারণে বলবো যে এবারের পরীক্ষা কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটের কাছেই একটা শেষ সুযোগ, এই প্রথম, এই শেষ। যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু অলরেডি প্রিপারেশান শুরু করে দিয়েছেন, পড়াশোনা করছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না পারবো না এ বিষয়টা তাদের কাছে আর কোনো বিষয় নয়। তাদের ক্ষেত্রে বলবো ভালোভাবে প্রিপারেশান নিতে থাকুন, যা হবার হয়ে গেছে। এখন আপনার কাছে সুযোগ এসেছে আরেকবার আপনার অগ্নি পরীক্ষা দেওয়ার, আরেকবার আপনি অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকুন। কিন্তু 2016 থেকে 2025 যারা নতুন করে এখানে এসএসসি দেওয়ার জন্য স্বপ্ন দেখছেন, অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দীর্ঘ 9টা বছর ধরে, তাদের কাছে কিন্তু এটা অনেকটা ডিমোটিভেটের মতন একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যত এই কথাটা উঠছে যে নতুনরা এখানে অংশগ্রহণ করতে পারবে না, এই যে ব্যাপারগুলো, যদিও কিন্তু বিভিন্ন অভিজ্ঞ বিশেষজ্ঞরা কিন্তু বারংবারই বলছেন যে এই সকল কথার কোনো যৌক্তিকতা নেই। এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু নতুনরা অংশগ্রহণ করতে পারবেন, তা নিয়ে কোনো রকম চিন্তা করার কিছু নেই, আপনারা প্রিপারেশান নিতে থাকুন। কিন্তু একটা বিষয় দুঃখদায়ক যে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম এসএসসি বোর্ড থেকে কিংবা মধ্যশিক্ষা পরিষদ থেকে যারা নিয়োগকর্তা রয়েছেন তারা কিন্তু এ ব্যাপারে কোনো কিছুই বলছেন না, না সিলেবাসের ব্যাপারে, না পরীক্ষা পদ্ধতির ব্যাপারে, না রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে কোনো কিছু আপডেটই কিন্তু এই এসএসসি বোর্ড থেকে এখন কোনো রকমভাবেই কিন্তু লিক হচ্ছে না। যা বলা হচ্ছে, যে সকল তথ্যগুলো আসছে সেটা পত্রপত্রিকার মাধ্যমে আসুক, নিউজ চ্যানেলের মাধ্যমে আসুক, রেডিওর মাধ্যমে আসুক, টিভি চ্যানেলের মাধ্যমে আসুক, সমস্তটা বিষয়টাই কিন্তু টেন্টেটিভলি। এখানে যদি বলে দেওয়া হয় যে 100 নম্বরে পরীক্ষা হবে সেটা কিন্তু পরিষ্কার নয়, ভুল বলা হবে, কিন্তু কথার মধ্যে যৌক্তিকতা থাকে। আবার যদি বলা হয় যে 55 নম্বরে পরীক্ষা হবে, বাকি সব একাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউর ভিতরে থাকছে, সেটাও কিন্তু অযৌক্তিক নয়। আবার একটা বিষয় যে নতুন সিলেবাসে পরীক্ষা হবে নাকি পুরনো সিলেবাসে, একটা কথা ঠিক যে নতুন সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে, কেননা
নতুন সিলেবাসে পাস করার পর ক্যান্ডিডেটদেরকে তো নতুন সিলেবাসেই ছাত্রদেরকে পড়াতে হবে। আবার এটাও ঠিক যে পুরনো সিলেবাসে পরীক্ষা হবে না কেন, পুরনো সিলেবাসে ছাত্রদেরকে যেহেতু এখানে পরীক্ষায় বসানো হচ্ছে সেই জায়গাটা কিন্তু মান্যতা দেওয়া হতে পারে, সেই সময়ের গেজেট মেনে, সেই সময়ের নোটিফিকেশান মেনে হতেই পারে। কি হবে সেটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয়, কেননা নিয়োগ কর্মকর্তারা কিন্তু কেউই এ ব্যাপারে মুখ খুলছেন না। কোনো তথ্যই কিন্তু কমিশন থেকে কোনো রকমভাবে বেরিয়ে আসছে না, না নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে, না এক্সাম প্যাটার্নের মাধ্যমে, কিংবা এখানে পিটির ব্যাপারে। অনেকে বলছেন যে পিটি হওয়া উচিত, আবার অনেকে বলছেন না পিটি হওয়া উচিত নয়। প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে কেবলমাত্র টেট পরীক্ষা হয়, কিন্তু সেই টেটের ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ একেবারে যুক্তিসঙ্গত? তা কিন্তু নয়। সুপার টেটের একটা কথা আছে, সেই সুপার টেট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু নেই, না প্রাইমারির ক্ষেত্রে না আপার প্রাইমারির ক্ষেত্রে, কিন্তু অন্যান্য রাজ্যে সুপার টেট চালু রয়েছে, চলছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। তাহলে এই 9, 10, 11, 12 পি টেট হওয়া কি আদৌ সম্ভব, বা হতে কি পারে, বা হওয়া কি যুক্তিযুক্ত কতটা, সেটা আপনারা বলবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স আমি খুলে রেখেছি। এখন যেটা বিষয় হলো, যারা চাকরি হারিয়েছেন, পরীক্ষা দেবেন বলে প্রিপারেশান নিচ্ছেন, তারা ফুল দৌড়ে প্রিপারেশান নিয়ে যান। আর যারা নতুন করে পরীক্ষা দেবেন বা ফ্রেশার ক্যান্ডিডেট যাদেরকে বলা হচ্ছে, তাদের ক্ষেত্রেও বলবো নোটিফিকেশান পর্যন্ত আপনারা প্রিপারেশান চালিয়ে যান। এমনটা নয় যে অন্য কোনো পরীক্ষার জন্য আপনি প্রিপারেশান নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রিপারেশানে ব্যাঘাত ঘটবে, তা কিন্তু নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো চাকরির আপডেট নেই। আছে, একটা আপডেট আছে, সেটা হলো পিএসসি, সে কথা পরে বলবো। তো যাই হোক, আপনার কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশান পর্যন্ত আপনার প্রিপারেশান চালিয়ে যাওয়া দরকার। যা হবে তখন দেখা যাবে, কেননা এই একটা সুযোগ, আর এই সুযোগই শেষ সুযোগ। তাই অবশ্যই আপনারা প্রিপারেশান চালিয়ে যান, যেমন পড়াশোনা করছেন তেমন পড়াশোনা করুন। আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং বিভিন্ন আইনজীবীদেরকে রেফারেন্স ধরে নিয়ে কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আশাবাদী হয়ে থাকতে হবে। এছাড়া প্রিপারেশান ছাড়া এই মুহূর্তে দ্বিতীয় কোনো পদ নেই। আমরা আজকের এপিসোডে আরও কিছু আপডেট যেটা পেয়েছি সেটা আপনাদের দেখাতে চাই। পূবের কলম পত্রিকা থেকে একটি আপডেট প্রকাশিত হয়েছে, যদিও এটা এসএলএসটির ব্যাপারে নয়, আপার প্রাইমারির ব্যাপারে। এসএলএসটির যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনিও কিন্তু এই আপার প্রাইমারিতে তো নিয়োগ করছেন, সেই একই চেয়ারম্যানের ব্যাপারটা থাকার কারণে কিন্তু এখানে আপডেটটা নিয়ে এসেছি, যদিও অপ্রাসঙ্গিক তবে খানিকটা প্রাসঙ্গিক। দেখুন, এখানে পড়লেই আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তোপের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ এখনও কেন শেষ নয়, প্রশ্ন আদালতের। শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউ, কাকে বললে সমাধান হবে তা খুঁজে বের করে সমাধান করুন। মন্তব্য বিচারপতি তপব্রত চট্টোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ নয়, সরাসরি ডিভিশন বেঞ্চ। দেখুন, এরপরে কিন্তু একদম সুপ্রিম কোর্টে যেতে হবে, আর কোনো উপায় নেই। এদিন উচ্চ প্রাথমিকের একটি মামলার শুনানিতে এসএসসি তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, এই মামলায় আদালত যে নির্দেশ দিয়েছিল তা কার্যকরী করেনি এসএসসি। তাতেই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বলল, আদালতের নির্দেশ কার্যকর করতেই হবে, আদালত থেকেই আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশ দেব। দেখুন এখানে কি বলছেন, নির্দেশ কার্যকরী করা হয়েছে কিনা বিচার বিবেচনা করা হবে বলে জানিয়েছে বেঞ্চ। উচ্চ প্রাথমিকের এই মামলায় হাইকোর্ট এসএসসিকে কাউন্সেলিংয়ের মাধ্যমে 15,000 পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু আদালতের সেই নির্দেশ এসএসসি কার্যকর করেনি বলে হাইকোর্টে অভিযোগ করেন এক চাকরি প্রার্থী। সেই মামলাতেই মঙ্গলবার আদালতে হাজির হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আধিকারিকরা। বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কোনো অজুহাত দেখাবেন না কেন কার্যকর করা হয়নি নির্দেশ। আপনার কি ক্ষমতা রয়েছে জানার দরকার নেই, আদালতের নির্দেশ পালন করতে হবে, এখান থেকেই আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশ দেব। এরপরেই বিচারপতি বেঞ্চ ডেপুটি শেরিফকে ডেকে পাঠায়। এসএসসির আইনজীবী অনুরোধ জানিয়ে বলেন, আমাদের কথা শুনুন। বিচারপতি চক্রবর্তী বলেন, এতদিন গেল নির্দেশ কার্যকর হয়নি কেন? আগামী 16ই মে মামলা রাখা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এবং সেই আদালত অবমাননার মামলাতেই কিন্তু এরকম একটা কথা হয়েছে যে আধিকারিকদেরকে কিন্তু এখান থেকেই সরাসরি ঢুকিয়ে দেওয়ার একটা ব্যাপার কথা হয়েছে। আর একইভাবে এই যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা হয়েছে, তারও কিন্তু সেই মামলা আদতে হাইকোর্টে হবে নাকি সুপ্রিম কোর্টে হবে সে ব্যাপারটাও কিন্তু রায় আসতে চলেছে।
সওয়াল জবাব কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এই আপডেট আবার একটা রয়েছে, এসএসসির বিরুদ্ধে মামলার রায়দান স্থগিত, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে নাকি কলকাতা হাইকোর্টে, সেই সংক্রান্ত শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। সওয়াল জবাব পর্ব শেষ, রায়দান স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চাকরি বাতিল, বেতন ফেরত এবং উত্তরপত্র তথা ওএমআর শিট প্রকাশের নির্দেশ পালন না করায় শিক্ষা দপ্তর ও এসএসসির বিরুদ্ধে মামলা করেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। শিক্ষা দপ্তরের কৌশলীরা দাবি করেছিলেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টে এই মামলা শুনতে পারে না। এই মামলার রাজ্যের শিক্ষা দপ্তরের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, যেহেতু পুরো প্যানেল বাতিল করে হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে জুড়ে গিয়েছে, তাই এই ক্ষেত্রে অবমাননার মামলা হাইকোর্টে শুনতে পারে না, মাত্র সুপ্রিম কোর্টই শুনতে পারে। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং ফিরদৌস শামীমের যুক্তি ছিল, এই হাইকোর্টের নির্দেশগুলি একত্রিত করে কয়েকটি নির্দেশ সংশোধন করে সুপ্রিম কোর্ট বাকি নির্দেশ অপরিবর্তিত ছিল, তাই অবমাননার মামলা শুনতে পারে হাইকোর্ট। তো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কীরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এসএসসি বোর্ড খুবই চাপের মধ্যে রয়েছে। তাই আপনারা কিন্তু বেশি চাপ না নিয়ে সরাসরি আপনারা পড়াশোনা করুন, সেটা আপনি চাকরি হারা ক্যান্ডিডেট হোক কিংবা চাকরি পাওয়ার জন্য 16 সাল থেকে অপেক্ষা করা ক্যান্ডিডেটই হোক। এক্ষেত্রে আপনারা কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামীম কিংবা বিক্রম বন্দ্যোপাধ্যায়, এদের বক্তব্যগুলো কিন্তু আপনারা একটু ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আজকের এপিসোডে আমরা ব্যাকরণ থেকে একটা ছোট্ট ক্লাস নিয়ে এসেছি। এগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের একটা প্রিপারেশনের ক্ষেত্রে একটা হেল্প হবে। প্রথম প্রশ্ন, এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে যখন কোনো অর্থপূর্ণ উচ্চারণযোগ্য একক গড়ে ওঠে তাকে কি বলা হয়? শব্দ। তার মাধ্যমে কি একটা উচ্চারণযোগ্য যেমন হচ্ছে, ঠিক একইভাবে সেটাকে মধ্য দিয়ে কিন্তু একটা অর্থ প্রকাশিত হচ্ছে, এবং সেই শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে পদ, তাই তো? নেক্সট, গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? 2 প্রকার। আবার ডান দিকে দেখুন রয়েছে অগ্রগণ্য শব্দটি হলো একটি সাধিত শব্দ। প্রকৃতি প্রত্যয় দ্বারা বদ্ধ অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয় কোন ধরনের শব্দে? যৌগিক শব্দে। নেক্সট, পদ ও পদের শ্রেণীবিভাগ সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে। শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে যে পদ গঠিত হয় তাকে কি বলা হয়? নামপদ। ঠিক একইভাবে ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ হয়ে তখন কি হয়? ক্রিয়াপদ। আমরা জানি ধাতু যোগ বিভক্তি ইকুয়াল টু কি? ক্রিয়া। নামপদকে বা ক্রিয়াপদকে ভাঙলে আমরা কি পাই? ধাতু, এবং সেই সঙ্গে আমরা পাই কি? বিভক্তি। নামপদকে কটি ভাগে বিভক্ত করা যায়? 4টি ভাগে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর উত্তর যুক্ত হয়ে পদ গঠন করে, যেটা একটু আগে আপনাদের বলছিলাম, তাকে কি বলা হচ্ছে? বিভক্তি। এবার বলা হচ্ছে যে বিভক্তি কটি দিক দিয়ে ভাগ করা যায়? 2টি দিক দিয়ে ভাগ করা যায়, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। এইভাবে একটু দেখে নিতে হবে। আবার দেখুন একটু ডান দিকটা লক্ষ্য করুন, নিম্নলিখিত কোন বিশেষণটি নাম বিশেষণ নয়? নয় বলা হয়েছে, ক্রিয়া বিশেষণ। নিম্নলিখিত কোনটি ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়ার বিশেষণ? ক্রিয়ার দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে। অবস্থাবাচক বিশেষণ। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আলোচ্য অংশে প্রযুক্ত বিশেষণটি কি বিশেষণ? পূরণবাচক বিশেষণ। এটা যদি বলতো 25টি আম, 25টা যদি সংখ্যা হিসেবে বোঝাতো তাহলে সেটা হতো সংখ্যাবাচক বিশেষণ। কিন্তু এখানে কি পার্টিকুলার 25শে বৈশাখ মানে সেই 25টাকে বলা হয়েছে, 25টা সংখ্যাকে নয়, যে কারণে এটা পূরণবাচক বিশেষণ। আবার এখানে কিন্তু এ বিভক্তি যুক্ত আছে। বেশ, এইভাবে পরপর দেখতে থাকবেন, একদম উত্তর দেওয়া রয়েছে, বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। একটু প্র্যাকটিস করুন, একটু সংগ্রহ করে রাখুন, মাঝে মাঝে দেখুন, তাহলে কিন্তু আপনার অনেকটা ভালো প্রিপারেশান তৈরি হবে। একটা পাখির ঝাঁক মাথার উপর দিয়ে উড়ে গেল। এখানে ঝাঁক মানে কি? সমষ্টি বোঝাচ্ছে, সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ সমষ্টিবাচক পাখির ঝাঁক, পাখি বিশেষ্য, নাম বোঝাচ্ছে। ওর চলন বলন ভালো নয়। এখানে চলন বলনটার দিকটা বেশি সিগনিফিকেন্ট করছে। আলোচ্য উদ্ধৃতাংশটিতে চলন বলন হলো ক্রিয়াবাচক বিশেষ্য, কারণ এটা কাজ বোঝাচ্ছে। একটি সংজ্ঞাবাচক বিশেষ্য কী হবে? ভারতবর্ষ, কেননা দল যে অন্যান্যগুলোর মধ্যে রয়েছে, দল সমষ্টিবাচক বিশেষ্য, পাখি শ্রেণীবাচক, শয়ন ক্রিয়াবাচক। এইভাবে একটু দেখে নেবেন। যেমন আরেকটা রয়েছে ক্রিয়া বিশেষ্য পদ কোনটি? যাওয়া,
কাজ বোঝাচ্ছে, বাকিগুলো কিন্তু কাজ বোঝাচ্ছে না। দেখুন পৃথিবী, গঙ্গা, আকাশ, যেমন গঙ্গা কি সংজ্ঞাবাচক বিশেষ্য, এইভাবে একটু দেখে নেবেন। যেমন সংখ্যাবাচক বিশেষ্য, দেখুন একটু আগে আমরা 25শে বৈশাখ জানছিলাম, 25শে বৈশাখ মানে পার্টিকুলার 25শে বৈশাখ ওই দিনটাকে বোঝানো হচ্ছে বা ওই 25 তারিখটাকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে এই যে বলা হচ্ছে 7, এটা কি সংখ্যা বোঝাচ্ছে, মানে 7 মানে 7টা সংখ্যা একদম, 1 2 3 4 5 6 7 এতগুলোকে নিয়ে কিন্তু 7 বোঝাচ্ছে। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। কিন্তু যদি বলা হতো 7 তারিখ আমি খেলতে যাব, তাহলে কিন্তু এটা হয়ে যেত কি পূরণবাচক বিশেষ্য। বেশ, এইভাবে একটু দেখে নেবেন তাহলেই চলবে। যেমন পৌরুষ কি হবে, জাতিবাচক বিশেষ্য। নেক্সট, যে বিশেষণ পদ বিশেষ্যকে বিশেষিত করে তাকে কি বলা হয়, বিশেষ্যের বিশেষণ। আবার এখানে দেখুন 25 নম্বরে যেটা রয়েছে ধনী সে, সে মানে কি সর্বনাম, আর সর্বনামের এটা ধনী অর্থাৎ তার গুণ বোঝাচ্ছে, তাহলে কি হলো সর্বনামীয় বিশেষণ। এইভাবে একটু দেখে নেবেন, বেশ তাহলেই চলবে। আবার দেখুন এখানে রয়েছে 27 নম্বরে পূরণবাচক বিশেষণ। দশম শ্রেণী, সংখ্যা কিন্তু নয়, দশম, যদি বলতো 10 তাহলে কিন্তু সেটা হয়তো সংখ্যাবাচক। এখানে দেখুন 26 নম্বরে যেটা রয়েছে বলা হচ্ছে যে বিশেষ্যের বিশেষণ কি হবে, অতি সুন্দর দৃশ্য। অতি সুন্দর দৃশ্যটা কি বিশেষ্য, সুন্দর দৃশ্য, আবার সুন্দরটাকে অতি অর্থাৎ বিশেষণের বিশেষণ, আর সুন্দর দৃশ্যটা কি বিশেষ্য, আর সুন্দরটা কি তার গুণ বোঝাচ্ছে বিশেষণ, তো বিশেষ্যের বিশেষণ। দ্রুত চলো, চলোটা কি ক্রিয়া, তার দ্রুত কী বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, তাহলে ক্রিয়া বিশেষণ। এইভাবে একটু দেখে নেবেন। ঠিক পরের পেজেও এইভাবেই দেওয়া রয়েছে, পরপর দেখুন একদম ভালোভাবে আপনারা দেখে নিতে পারবেন। যেমন বলা হচ্ছে সর্বনাম পদকে কয়টি ভাগে ভাগ করা হয়, 8 ভাগে, অব্যয়কে ভাগ করা হয় 4 ভাগে, এগুলো একটু দেখে রাখবেন। কটি ভাগে ভাগ করা হয়, বিশেষ্য কয় প্রকার, এইভাবে একটু দেখে রাখবেন। যেমন একটু বলা হচ্ছে 37 নম্বরটা দেখুন, একটি আত্মবাচক সর্বনাম পদের উদাহরণ হলো স্বয়ং, আত্মবাচক, নিজ, এইভাবে আসে। নিচের কোনটি সিদ্ধান্ত সূচক অব্যয়, সুতরাং হবে, অতএব হবে, এইরকম। এগুলোর মধ্যে থেকেই আসে, কিন্তু দেখবেন একটু ব্যতিক্রমধর্মী। আর পরীক্ষার প্রশ্নের তো এইভাবেই আপনি পাবেন, সেখানে তো আর আপনি থিওরিটিক্যাল পাবেন না, এখানে প্র্যাকটিস সেটের মতন করেই পাবেন। অন্বয়গতভাবে ক্রিয়াপদ কয় প্রকার, 3 প্রকার, আর গঠনগতভাবে 4 প্রকার, সেটাও কিন্তু আমরা এখানে পাশে উল্লেখ করার চেষ্টা করছি। এইভাবে একটু দেখুন তাহলেই চলবে। একদম পরপর দেওয়া রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা গোল চিহ্ন করে দিয়ে রেখেছি। যেমন খেলিয়াছিলে শব্দটিতে ক্রিয়ার কোন কাল ও পুরুষের প্রয়োগ ঘটেছে, খেলিয়াছিলে অর্থাৎ অতীতকাল, পরিষ্কার বুঝতে পারছি। এবং তারপরে বলা হচ্ছে যে খেলিয়াছিলে অর্থাৎ তুমি খেলিয়াছিলে বোঝাচ্ছে, আপনি খেলিয়াছিলে নিশ্চয়ই নয়, তুই খেলিয়াছিলে নিশ্চয়ই নয়, তাহলে খেলিয়াছিলে মানে তুমি। আর আমরা জানি আমি, আমরা, তুমি, তোমরা মানে কি মধ্যম পুরুষ, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আরেকটু যদি জানা হয় যে সর্বনামের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা হবে ব্যক্তিবাচক সর্বনাম, কেননা ব্যক্তিবাচক সর্বনাম 3 প্রকার, উত্তম, মধ্যম, প্রথম। নেক্সট 70 নম্বরটা দেখুন, তারা পুজোর ছুটিতে রাজস্থান বেড়াতে গিয়েছিল, অর্থাৎ অতীতকাল, পরিষ্কার বুঝতে পারছি, এবং প্রত্যেকটা অপশানের মধ্যেই রয়েছে, কোনো ব্যাপার নয়। কিন্তু তার কোন শ্রেণী বিভাগটার মধ্যে পড়ছে, ঘটমান, সামান্য, পুরাঘটিত নাকি নিত্যবৃত্ত। অতীতে কোনো কাজ নিয়মিত ঘটলে তখন সেটা হয় আমরা জানি নিত্যবৃত্ত। আর এখানে কি হয়েছে, অতীতে কাজটা কিছুক্ষণ ঘটেছিল, ওই যে পুজোর ছুটি সেই সময়টাই ঘটেছিল, অর্থাৎ ঘটমান অতীত। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। একটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ দিন, বাম দিকে 60 নম্বর প্রশ্ন। খাওয়াচ্ছে অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, যে কারণে এটা হয়েছে খাওয়াচ্ছে। আবার ঠিক একইভাবে দেখুন 57 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আমরা বলছিলাম যে যৌগিক ক্রিয়া, সেটাই এখানে বলা হয়েছে, অসমাপিকা ক্রিয়া এবং মৌলিক ক্রিয়ার সংযোগে গড়ে ওঠে যৌগিক ক্রিয়া। এইভাবে একটু দেখে রাখবেন তাহলেই হবে। এখানে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, সে কারণে এটা নিয়ে এলাম। আপনারা একটু প্র্যাকটিস করুন, আপনাদের অনেকটা কাজে আসবে। ক্রিয়ার সঙ্গে কালবাচক বিভক্তি যোগে কোন কাল গড়ে ওঠে, মৌলিক কাল গড়ে ওঠে। আবার ঠিক একইভাবে দেখুন 71 নম্বরে যেটা আছে, নিম্নলিখিত কোন কালকে মৌলিক কালের অন্তর্ভুক্ত করা যায় না, পুরাঘটিত অতীত। ব্যাস, এইগুলো একটু মাঝে মাঝে প্র্যাকটিস করুন, সংগ্রহ করে রাখুন। এগুলো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, সেখানে আমরা অ্যাভেলেবেল করে দেবো। সেখান থেকে সংগ্রহ করে আপনারা নিজেদের মতো করে মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে কিংবা ট্যাবে যেখানে পারেন, কিংবা প্রিন্ট আউট করে নিন, আপনাদের কিন্তু অনেকটা হেল্পে আসবে। সেই সঙ্গে আপনাদেরও যদি কিছু বলার থাকে এই এসএসসি সংক্রান্ত বা এসএলএসটি সংক্রান্ত, এবং সেই সঙ্গে এখানে কি বিষয়ের উপর আপনারা এপিসোড চাইছেন, তাহলেও কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন।
এবং সেই মোতাবেক কিন্তু আমাদের প্রিপারেশন এগোতে থাকবে এবং ছোটোখাটো যা আপডেট পাবো সেগুলো কিন্তু আপনাদের দিতে থাকবো। জাস্ট আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের উৎসাহ দরকার এবং আপনাদের একটু লাইক এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব দরকার। তবেই কিন্তু আমরা আমাদের কাজের প্রতি আগ্রহ বোধ করতে পারি এবং উৎসাহ বোধ করি। আজকের এপিসোড আপাতত আমরা এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।